the today's light, your ultimate destination for success. হ্যালো এসএলএসটি এক্সপিরিয়েন্স, কেমন আছো সবাই? আমাদের এই মক টেস্ট সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 30 মকসের আজকে মক নাম্বার 7। এর আগে কোশ্চেন ভিডিওটা আপলোড হয়েছে, তোমরা সেখানে গিয়ে আগে এক্সামটা দাও, প্রশ্নগুলো নিজে থেকে ট্রাই করো, তারপরে এসে কিন্তু এই সলিউশন ভিডিওটা তোমরা দেখো। তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা ভালোভাবে এগোচ্ছে। ঠিক আছে, তো আজকের মকের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো চলো এক এক করে সলভ করি। তো আজকের মকের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল একটি ঘন সামান্তরিকের তিনটি বাহু তিনটি ভেক্টর হচ্ছে এবিসি দ্বারা প্রকাশ করা হলে ওই ঘন সামান্তরিকের আয়তন কত? আমরা ভেক্টর চ্যাপ্টারে জেনেছি যে ঘন সামান্তরিকের আয়তন বের করতে হলে আমাদের কি করতে হয়? ট্রিপল প্রোডাক্ট করতে হয়, অর্থাৎ এ ডট বি ক্রস সি বা এ ক্রস বি ডট সি, যেরকমভাবে তিনটে কম্বিনেশন হয়। তাহলে আমরা ধরলাম এ ডট বি ক্রস সি, এ ভেক্টর ডট বি ভেক্টর ডট সি ভেক্টর যদি আমরা করি তাহলে কিন্তু আমরা ওই ঘন সামান্তরিকের আয়তনটা বের করতে পারবো। বোঝা গেছে? তাহলে প্রথমে আমরা বের করে নিই বি ডট সি কত হবে, বি ক্রস সি কত হবে। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে? আই জে এন্ড কে। বি ভেক্টর কত আছে? 1 প্লাস 2 এন্ড মাইনাস 1। সি ভেক্টর কত আছে? 3 মাইনাস 1 2। এগুলো হচ্ছে কম্পোনেন্ট এক্স। তো এখান থেকে যদি আমরা বের করি তাহলে কি দাঁড়াবে? আই ক্যাপ, এই কলাম আর এই রো ক্যান্সেল, তো বাদ দিলাম। তাহলে 2 টু দা 4, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, দ্যাট ইজ 4 1 মাইনাস জে ভেক্টর জে ক্যাপ 2 মাইনাস মাইনাসে প্লাস 3 প্লাস কে ক্যাপ, দ্যাট ইজ মাইনাস 1 মাইনাস 3 টু দা 6। সো এটা করলে কি দাঁড়ালো? তাহলে 3 আই ক্যাপ minus 5 j cap and that is minus 7 k cap। তো এরপরে কি করব আমরা? a ডট b ক্রস c, তাহলে a ভেক্টর কত আসে? 2 i cap minus 3 j cap plus 4 k cap। তাহলে এই ডট প্রোডাক্ট করলে আমরা একটা স্কেলার টার্ম পাবো, সেটাই হচ্ছে আমাদের ঘন সামান্তরিকের আয়তন। 3 i cap minus 5 j cap minus 7 k cap। তাহলে ডট প্রোডাক্ট করো, 3 টু দা 6 3 to the 6 plus 15 minus 4 সাথে 28। ঠিক আছে, তাহলে 15 আর 6, 15 আর 6 হচ্ছে 21 মাইনাস 28, দ্যাট ইজ মাইনাস 7। আয়তন তো মাইনাস হতে পারে না, তো এটাকে মনে করো যদি তোমরা মড নাও, মড অফ এ ডট বি, তাহলে এটা দাঁড়াবে গিয়ে 7 ইউনিট। 7 ইউনিট বা মিটার যদি ইউনিট থাকে তাহলে কিউব, 7 একক আয়তন, তাহলে মিটার কিউব, তাহলে এখানে একক তার কিউব, 7 একক হচ্ছে এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে নিশ্চয়ই? পরের কোশ্চেনটা দেখো, খুব সুন্দর বলেছে, ইউ প্রাথমিক বেগ সম্পন্ন একটি বস্তু সমমন্দনে চলে অবশেষে স্থির হলো, বস্তুর গতির বেগের সময় বেগ ও সময়ে লেখচিত্র বলো। তাহলে একটা প্রাথমিক বেগ ছিল, দেখো সবকটাতে একটা করে প্রাথমিক বেগ আছে। তারপর বলছে সমমন্দনে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে
ভেলোসিটি কমছে, তাহলে স্লোপটা কি হবে, বেগ সময় লেখচিত্রে নেগেটিভ। দেখো এইটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এইটা সেমই আছে সময়ের সঙ্গে, তাহলে এটা তো প্রথমে ক্যান্সেল হয়ে গেল। এবার বলছে সমমন্দনে কোথাও কিন্তু মন্দনটা কোথাও বেড়েছে কমেছে এরকম কিছু হয়নি সমমন্দনে। তো এগুলো তো প্রথমে দেখো স্লোপটা এইভাবে আছে, তাহলে এইটা সমমন্দনে নয়, এটা সমমন্দনে নয়, তাহলে এইটা সমমন্দনে। তাহলে এমনি তো বোঝা যায় যে একটা প্রাথমিক ভেলোসিটি ছিল ইউ এবং অন্তিম ভেলোসিটি জিরো এবং একটা মন্দন অর্থাৎ নেগেটিভ স্লোপ নিয়ে এটা কিন্তু আসছে। তাহলে বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, বলেছে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হলে পি এর মান কত। দুটি ভেক্টর কখন লম্ব হয়, যখন এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো হয়। তাহলে যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো আমরা পুট করি, তাহলে দাঁড়াবে কি 5i ক্যাপ প্লাস পি জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট বি ভেক্টর হচ্ছে i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইজ ইকুয়াল টু জিরো। তো এখানে দেখো কি আছে 5, এখানে -2p প্লাস 1 ইজ ইকুয়াল টু জিরো। তো -2p ইজ ইকুয়াল টু -1 -5, that is -2p is equal to -6, minus minus cancel out, p is equal to 6/2 is equal to 3। তাহলে ফাইনাল আনসার কত হবে, সি। বোঝা গেছে। এরপরে হচ্ছে বলেছে নিচের পরের প্রশ্নটা দেখো কি বলেছিল, বলেছিল নিচের কোনটি অসংরক্ষী বলের উদাহরণ। এবার অসংরক্ষী বল আর সংরক্ষী বলের মধ্যে পার্থক্য কি। অসংরক্ষী বল হচ্ছে অর্থাৎ যে অসংরক্ষী, আগে সংরক্ষী বল বোঝো, সংরক্ষী বল বোঝো, সংরক্ষী বল কাকে বলে, যদি বল দ্বারা কৃতকার্য যাত্রা পথের অর্থাৎ পথের উপর পাতের উপর কিন্তু নির্ভর না করে, শুধু কি করে না প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের উপর নির্ভর করে, তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো কনজারভেশন ফোর্স, কনজারভেটিভ ফোর্স, নট কনজারভেশন, কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। আর যদি সেটা পাতের উপর নির্ভর করে তাহলে সেটাকে আমরা বলবো অসংরক্ষী বল। এবার ধরো মহাকর্ষ বল মানে ধরো এটা পৃথিবী, তার এখানে যাই থাকুক না কেন মহাকর্ষ বল কিন্তু কোনো পাতের উপর নির্ভর করে না। স্থির তড়িৎ বল হচ্ছে যেটা হচ্ছে আমাদের Q1 Q F is equal to Q1 Q2 by R স্কয়ার, সেক্ষেত্রে কোনো মিডিয়ার উপর ডিপেন্ড করে না। কেন্দ্রাতিক বল আপ এম বি স্কয়ার, সেটাও কিন্তু সেন্ট্রাল যেটা ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্স সেটাও কিন্তু কোনো পাতের উপর নির্ভর করে না। কিন্তু সান্দ্রতাজনিত বল অর্থাৎ ভিসকোসিটির জন্য যেটা ফোর্স সেটা কিন্তু যত ভিসকোসিটি যত বেশি হবে তত কিন্তু সে আস্তে আস্তে করবে। ধরো একটা তরল আছে তার মধ্যে কোনো একটা গুলি ধরো আমি ফেলে দিলাম, এবার এই লিকুইডটা যত ভিসকোসিটি যার যত বেশি হবে সে তত কিন্তু আস্তে আস্তে পড়বে, মানে জলের মধ্যে ভেলোসিটি বেশি হবে, এখানে যদি গ্লিসারিন দিয়ে দিই তাহলে কিন্তু এর ভেলোসিটি কম হবে। তাহলে এইটা কিন্তু একটা কি, এইটা কিন্তু একটা অসংরক্ষণীয় বলের উদাহরণ, যার হচ্ছে মানে হচ্ছে এর পাতের উপর কিন্তু ডিপেন্ড করে। নেক্সট কোশ্চেনটা ছিল যে পৃথিবীর আহ্নিক গতি থেমে গেলে পৃথিবীর দক্ষিণ মেরুতে থাকা বস্তুর ওজন কি একই থাকবে, বাড়বে, কমবে, কিন্তু শূন্য হবে না, কমে শূন্য হবে। আচ্ছা, পৃথিবীর আহ্নিক গতি হঠাৎ যদি থেমেও যায় বস্তুর ওজন কি হয়, এম থাকবে, জি থাকবে, তাই তো। তাহলে এই জি জি তো কোনোভাবে যে ঘূর্ণনের ফলে তৈরি হচ্ছে এরকম তো নয়, তো এই মহাকর্ষ শক্তি সেটা তখনও থাকবে, তাহলে এটা কিন্তু একই থাকবে, অর্থাৎ বস্তুর ওজন কিন্তু এমজি এমজি থাকবে। তো এরপরে যে প্রশ্নটা ছিল সেটার কি হবে না, একটি কঠিন পদার্থের তল কোনো তরল ভেজায় না বলে, ভেজায় না যখন ওই তরলের সঙ্গে তরলের স্পর্শ কোণ 0 ডিগ্রি 90 ডিগ্রি সূক্ষ্মকোণ স্থলকোণ। এবার এবার হচ্ছে এখানে বলছে স্পর্শকোণ, তাহলে প্রথমে স্পর্শকোণ বুঝতে হবে, স্পর্শকোণ কি। তাহলে স্পর্শকোণ হলো ধরো কঠিন এবং তরলের একটা সংযোগস্থলে যেখানে তরল পৃষ্ঠের স্পর্শক এবং কঠিন পৃষ্ঠের মধ্যবর্তী কোণ যা তরলের ব্যাপারে মাপা হয় সেটাকে বলবো আমরা স্পর্শকোণ। ধরো কোনো একটা তরল আছে, অনেক সময় দেখি তরলগুলো এরকম,
তাহলে এই যে এখানে যে থিতা কোণটা আছে, আবার তুমি যদি পারদ নাও তাহলে দেখবে এটা এইরকম আছে, অর্থাৎ এই কোণটা থিতা। এগুলো হচ্ছে স্পর্শকোণ। যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কিন্তু কমেন্ট করে জানাও, দাদা এই কনসেপ্টগুলো আমার জানা নেই, নাহলে কিন্তু বোঝাতে পারা অসুবিধা। এবার এখানে যদি কোনো একটা বস্তু দাও তাহলে এর সাথে কত কোণ করে আছে সেইটা উপর ডিপেন্ড করে বস্তুটা কি ভিজবে কি ভিজবে না বা কিরকম অবস্থায় থাকবে সেগুলো কিন্তু বের করা যায়। তাহলে যখন তরল কঠিন পদার্থ থেকে পুরোপুরি ভেজায় তখন কিন্তু স্পর্শকোণ হয় 0, মনে রাখবে। যখন আংশিকভাবে ভেজায় তখন কিন্তু হয় সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম। এবং যখন কোনোভাবেই ভেজায় না তখন কিন্তু এর স্পর্শকোণ হয় 90 ডিগ্রি থেকে বেশি। 90 ডিগ্রি থেকে বেশি মানে হচ্ছে স্থূলকোণ। বুঝা গেল? উদাহরণস্বরূপ যেমন বলো যে, উদাহরণস্বরূপ যদি বলি যে পারদ কিন্তু কাচের গায়ে কখনো লেগে থাকে না, অর্থাৎ পারদ কিন্তু কাচের গায়ে কখনো লেগে থাকে না, কারণ পারদের স্পর্শকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি। বোঝা গেছে? 90 ডিগ্রি থেকে বেশি হওয়ার জন্য এটা কিন্তু স্থূলকোণ, অর্থাৎ তখন কিন্তু ওই কোনো কঠিন পদার্থ কিন্তু তরল পদার্থকে ভেজায় না। বোঝা গেছে? এইটা কিন্তু একটা কোশ্চেন, মনে রেখো, একটা শর্ট কোশ্চেন। নিচের পদার্থগুলির মধ্যে কোনটি স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি? একদম সহজ সহজ একটা প্রশ্ন। স্থিতিস্থাপকতা, প্রথমে স্থিতিস্থাপকতা কাকে বলে? স্থিতিস্থাপকতা হলো যে কোনো বস্তুকে যদি আমি বিকৃতি করার চেষ্টা করি তাহলে তার বিরুদ্ধে যে প্রোটেক্ট করার যে ক্ষমতা বা প্রতিরোধ করার যে ক্ষমতা সেইটাকেই আমরা বলবো স্থিতিস্থাপকতা। এবার এর মধ্যে আহ, আমাকে যদি বিকৃতি করাতে হয়, তাহলে বিকৃতি যদি করাতে হয় তাহলে কিন্তু আমি যদি ইস্পাতকে বিকৃতি করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার বেশি পরিমাণ ফোর্স দিতে হবে। রবারের ক্ষেত্রে কম, স্পঞ্জের ক্ষেত্রে আরো কম, তামার ক্ষেত্রে ইস্পাতের থেকে কম। তাহলে এখানে সবচেয়ে স্থিতিস্থাপকতা কার বেশি হবে? ইস্পাতের সবচেয়ে স্থিতিস্থাপকতা কিন্তু সবচেয়ে বেশি হবে। এইবার বলছে একটি নলের মধ্যে দিয়ে প্রবাহিত কোন তরলের সন্ধি বেগ, নলের ব্যাসার্ধ কমলে কমে, নলের ব্যাসার্ধ বাড়লে বাড়ে, তরলের ঘনত্ব বাড়লে কমে এবং কোনোটিই নয়। এবার সন্ধি বেগ, জলের সন্ধি বেগ সম্বন্ধে আমাকে জানতে হবে। এই সন্ধি বেগের ফর্মুলা হচ্ছে ভিসি ইজ ইকুয়াল টু আর ই এটা অ্যান্ড বাই হচ্ছে রো অ্যান্ড ডি। তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আর হচ্ছে রেনল্ড নাম্বার, আর তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে যেটা সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি সেটা কিন্তু রো এর সঙ্গে ব্যস্তানুপাতিকে আছে। বোঝা গেল? অর্থাৎ ঘনত্বের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিকে আছে। তাহলে এক্ষেত্রে কি হবে যে যদি আমি ঘনত্ব বাড়াই তাহলে কিন্তু আমার এই সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটিটা কিন্তু কমবে। তাহলে এখানে কিন্তু এই এই অপশনটার সঙ্গে এই অপশনটার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু এর রাইট অ্যান্সার হবে তরলের ঘনত্ব বাড়লে কমে। বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলেছে একটি আদর্শ রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে অবস্থা সমীকরণ টিভি টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু ধ্রুবক, গ্যাসটি সিপি সিভি অনুপাতের মান কত? আচ্ছা, প্রশ্নটা একটু নিজেরা চেষ্টা করো কি হতে পারে। এটা কিন্তু একটু একটু চাপের, ঠিক আছে? তাহলে প্রথমত ভালো করে দেখার চেষ্টা করো। তাহলে এখানে বলেছে টি ইন্টু ভি টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু ধ্রুবক এবং গ্যাসটির সিপি বাই সিভি অনুপাতের মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে সিপি কি আর সিভি কি সেটা আগে জানতে হবে। সিপি হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আর সিভি কি? সিভি হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। বোঝা গেছে? এবং তাদের যেটা অনুপাত অর্থাৎ সিপি বাই সিভি সেটা কিন্তু ডিনোট করে কি দিয়ে?
অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স বা গামা দ্বারা আমরা কিন্তু প্রকাশ করি। অর্থাৎ স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এইটা কিন্তু আমরা প্রকাশ করি গামা দিয়ে। বোঝা গেছে? এবার যদি আমরা দেখি একটা আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের জন্য এই সমীকরণটা কি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে সেক্ষেত্রে সমীকরণটা হয় একটা রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে সমীকরণটা হয় পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। বুঝা গেল? এবং এইটাকেই আমরা মডিফাই করে দেখেছি, যে মডিফাই করে করা যায়, সেটা হচ্ছে এক হচ্ছে টিভি সমান সমান গামা মাইনাস ওয়ান, আর একটা যেটা মডিফাই করা যায় সেটা হচ্ছে পি ওয়ান মাইনাস গামা টি গামা ইজ ইকুয়াল টু, এই দুটোর ক্ষেত্রে হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রে যে এইটার ফরমেশনটা দেওয়া আছে সেটা কিন্তু এইটা, তার মানে এইটা হচ্ছে আমাদের, এইটা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। তাহলে এটা কিন্তু এই পিভিরই কিন্তু একটা ট্রান্সফর্ম রূপ, ঠিক আছে? তাহলে আমরা যদি এইটার সাথে এটা কম্পেয়ার করি, অর্থাৎ গামা মাইনাস ওয়ান সমান সমান কি দাঁড়াচ্ছে, যদি এইটার সাথে এইটার আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হাফ, তাই তো? তাহলে এই ক্ষেত্রে যদি আমরা গামা বের করি, গামা যদি বের করি তাহলে কি হবে, 1/2 প্লাস 1, দ্যাট ইজ, এটা হবে 3/2। এবং এই গামার মানে হচ্ছে কিন্তু আমার সিপি বাই সিবি। তাহলে সিপি বাই সিপি, সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে ডি। বোঝা গেছে? এবার বলেছে নিচের কোন উক্তিটি সঠিক নয়। বোঝা গেছে? তাহলে পড়ো এক এক করে, এক এক করে প্রশ্নটা পড়ো। এদের মধ্যে বলেছে, এদের মধ্যে কোনটি সঠিক নয় বলেছে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি পড়ে দেখা যাক কি বলছে। বলেছে যে প্রত্যাবর্তক রুদ্ধতা প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য হয়। আচ্ছা, আর 2 নাম্বার হচ্ছে এনট্রপি একটি পথ নিরপেক্ষ আপেক্ষক। 3 নাম্বার বলছে অপ্রত্যাবর্তক প্রক্রিয়ায় সংস্থার এনট্রপির মান ধ্রুবক থাকে। 4 নাম্বার বলছে অপ্রত্যাবর্তক আবর্ত প্রক্রিয়ায় একটি পূর্ণ চক্রে এনট্রপির পরিবর্তন শূন্য হয়। এবার এই প্রবলেমটা মানে এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমাকে জানতে হবে যে প্রত্যাবর্তক রুদ্ধতা প্রক্রিয়া কি, এনট্রপি কি, অপ্রত্যাবর্তক প্রক্রিয়া কি। তাহলে এইগুলো তো থিওরি ক্লাস করা সম্ভব নয়, কিন্তু যেহেতু সময়ও কম, আমরা তোমাদের পড়িয়ে উঠতে পারিনি, তো আপাতত যেটুকু বলছি এখন সেটুকু তাহলে মনে রাখার চেষ্টা করো, তাহলেও যদি হয়। তাহলে অপ্রত্যাবর্তক রুদ্ধতাপ প্রক্রিয়ায় প্রথমত তাপের আদান প্রদান হয় না, এখানে একটা বাউন্ডারি থাকে, সেখানে মতো তাপের আদান প্রদান কিন্তু হয় না। তো সেহেতু আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা ডিকিউ যেটা তাপ চেঞ্জেস হয় সেটা কিন্তু আমাদের 0 থাকে। এবং এক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কিন্তু, এটা এনট্রপি, এটা হচ্ছে ডিকিউ বাই টি। যেহেতু এখানে ডিকিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে এনট্রপির পরিবর্তনও, তাহলে ডিএসও কিন্তু এখানে হবে 0, অর্থাৎ এনট্রপির পরিবর্তন কিন্তু শূন্য হতে পারে, শূন্য হয়। তাহলে এটা তো সঠিক, তাহলে এটা সঠিক। তারপরে দেখো এনট্রপি একটি পথ নিরপেক্ষ আপেক্ষক। এনট্রপি কি? এনট্রপি একটি অবস্থা অর্থাৎ স্টেট ফাংশন। এনট্রপি একটি স্টেট ফাংশন, অর্থাৎ শুধুমাত্র সিস্টেমের প্রারম্ভিক এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করে, কোনো পথের উপর নির্ভর করে না। যার জন্য এখানে বলেছে পথ নিরপেক্ষ। তাহলে এটা ঠিকই বলেছে যে এটা পথ নিরপেক্ষ। 3 নাম্বার যেটা বলেছে যে অপ্রত্যাবর্তক ক্রিয়া সংস্থায় এনট্রপির মান ধ্রুবক থাকে। অপ্রত্যাবর্তক প্রক্রিয়া কিন্তু এনট্রপির মান বৃদ্ধি পায়। বুঝা গেছে? সেক্ষেত্রে কিন্তু এনট্রপির মান ধ্রুবক থাকে না,
শুধুমাত্র প্রত্যাবর্তক ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এন্ট্রপির মান কিন্তু ধ্রুবক থাকে। তাহলে এইটা কিন্তু একটা ভুল অ্যান্সার। ঠিক আছে। এবং 4 নাম্বারটা কি বলেছে, অপ্রত্যাবর্তক আবর্ত প্রক্রিয়া একটি পূর্ণ চক্রে এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়। হ্যাঁ, একটা যদি যেহেতু এন্ট্রপি একটা অবস্থা অপেক্ষক অর্থাৎ স্টেট ফাংশন, সেহেতু পূর্ণ একটা যদি রাউন্ড এবং পূর্ণ চক্র ঘটে সেক্ষেত্রে কিন্তু মোট যেটা এন্ট্রপির পরিবর্তন সেটা কিন্তু শূন্য ধরা হয়। তাহলে এই ক্ষেত্রে এটাও ঠিক বলা যেতে পারে। তাহলে এখানে বলেছে কোন সঠিক নয়, তাহলে সিটা সঠিক নয়, তাহলে সিটা হবে এখানে রাইট অপশন। বোঝা গেছে। পরের কোশ্চেনটা দেখো, বলেছে যে দুটি সমান্তরাল দর্পণকে থিটা কোণে আনত করা হলে একটি বস্তুর অনেকগুলো প্রতিবিম্ব তৈরি হয়। দর্পণ দুটির মধ্যবর্তী কোণ 0 থেকে কমিয়ে 30 ডিগ্রি করা হলে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা কত? এবার এবার দুটি দর্পণকে যদি আমরা এরকম পরপর রাখি, আমরা দেখি সেলুনে গিয়েও দেখি যে অনেকগুলো প্রতিবিম্ব তৈরি হয়। তো সেক্ষেত্রে কতগুলো প্রতিবিম্ব তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা আছে। তো সেই প্রতিবিম্বের সংখ্যা সমান সমান হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে থিটা মাইনাস 1। এইটা করলে কিন্তু আমি পেয়ে যাব যে আমার কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে। যদি একদম জিরো রাখি তাহলে কিন্তু 360/0, কোনো কিছু জিরো করলে কিন্তু হয় হচ্ছে ইনফিনিটি। তো সেক্ষেত্রে ইনফিনিটি নাম্বার যদি 0 ডিগ্রি কোণে আনত করা থাকে, কিন্তু এখানে বলছে থিটা ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে 360/30 মাইনাস 1, 3 কেটে দিলাম, 3 × 12 = 36, তাহলে 12 মাইনাস 1 দ্যাট ইজ 11 নাম্বার অফ কিন্তু প্রতিবিম্বের সংখ্যা তৈরি হবে। বোঝা গেছে। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে যে যদি প্রতিবিম্ব দিয়ে প্রবলেম আসে তাহলে 360/θ মাইনাস 1। বোঝা গেছে। পরের কোশ্চেনটা দেখো কি বলছে। পরের কোশ্চেনটা বলেছে যে এত সেমি ফোকাস দৈর্ঘ্য এবং এত প্রতিসরাঙ্কের একটি পাতলা লেন্সকে জলে ডোবালে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য হবে যেখানে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে এত। আচ্ছা, একটু ভাবো দেখি কিভাবে প্রবলেমটা করা যায়। প্রবলেমটা একটু ভাবো, আমার যেটা মাথায় আসছে সেটা। আচ্ছা দেখো কি কি কিছু মাথায় না এলে প্রথমে গিভেন ডেটা দেখো কি কি দেওয়া আছে। তাহলে এখানে ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিসরাঙ্ক একটি পাতলা, এত প্রতিসরাঙ্ক। আচ্ছা, লেন্সের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য হবে। আচ্ছা, যদি জলে ডোবাই, আচ্ছা যদি জলে ডোবাই লেন্সটির ফোকাস দৈর্ঘ্য হবে, জলের প্রতিসরাঙ্ক দিয়েছে এত। তাহলে আমরা যদি লেন্স মেকার ফর্মুলাতে যাই তাহলে আই থিঙ্ক এটা হয়ে যাবে। তাহলে আমরা যদি লেন্স মেকার ফর্মুলাতে যাই সেক্ষেত্রে 1/f ইজ ইকুয়াল টু হয় মিউ মাইনাস 1/r1/1/r2। তাহলে এখানে কি এগুলো জেনে রাখো, f ইজ ইকুয়াল টু হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, ইউ কি লেন্সের প্রতিসরাঙ্ক। ঠিক আছে। এবং R1 আর R2 কি, এরা হচ্ছে লেন্সের বক্রতা ব্যাসার্ধ। বুঝা গেল। এবার আমরা মোটামুটি দুটো কেস এখানে দেখব। প্রথম কেসটাকে কি বলেছে, যে লেন্সটি যখন বায়ুতে থাকে অর্থাৎ এয়ারে থাকে, মিউ যখন এয়ার হয়, মিউ যদি এয়ারে থাকে তাহলে মিউর মান হয় 1, তাই তো। এবং বায়ুতে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত বলেছে, 10 সেন্টিমিটার। এবং লেন্সের উপাদান যদি প্রতিসরাঙ্ক যদি এটা হয় তাহলে যেটা দাঁড়াবে আহ, 1
1/f, ধরো এটা এয়ার, এয়ারের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য আমরা দিয়ে ক্যালকুলেট করার চেষ্টা করছি এই ভ্যালুটা, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধের যে ফর্মটা সেটা হচ্ছে মিউ। এবার আমরা তো জানি না, তাহলে এর আপেক্ষিক বের করতে হবে, অর্থাৎ মিউ লেন্স বাই হচ্ছে মিউ এয়ার -1 বাই 1/r1 -1/r2। এইবার এফ এর ক্ষেত্রে কত 10, আর এইটার মান কত, লেন্সের মান 1.5, এয়ারের মান তো 1, -1 ইন্টু 1/r1 -1/r2। তাহলে এক্ষেত্রে 1/r1 -1/r2 ভ্যালু কত হবে? এইটা তো 1/10, এইটাকে করে নিই, এই লাইনটা করে নাও আমরা 1/10। তাহলে এইটার যদি আমি করি তাহলে নিচে পাবো 1, 1.5 -1, 1.5 থেকে একবার দিলে থাকে 0.5, তাহলে 0.5 ইন্টু 1/r1 -1/r2। এইবার করো 1/r1 -1/r2 ইজ ইকুয়াল টু 1/10 বাই হচ্ছে 0.5, তাহলে বাই 0.5, তাহলে 1.5। এইটা করলে যেটা দাঁড়াবে 10 কেটে গেল 1/5। তাহলে r1 আর r2 এর ভ্যালু আমরা পেলাম এত। এইবার আমরা কি করলাম না, লেন্সটাকে জলে ডোবালাম, সেক্ষেত্রে যেটা ফোকাস দৈর্ঘ্য হবে তাহলে সেটাই আমাকে বের করতে বলেছে না। হ্যাঁ, তাহলে ধরো আমি এটাকে জলে ডোবালাম, আচ্ছা হয়ে গেলে এটা আমি মুছে দিচ্ছি কারণ এখানে জায়গা খুব কম। এবার এয়ারের ক্ষেত্রে কি হবে, 1/, এফ এর ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য ওয়াটার ইজ ইকুয়াল টু হবে, তাহলে এই ক্ষেত্রে মিউ অফ লেন্স বাই মিউ অফ ওয়াটার -1, 1/r1 -1/r2। তাহলে এটা যেটা দাঁড়াবে 1/f ওয়াটার সমান সমান লেন্সের মিউ কত 1.5, এটার কত 1.33 -1, আর এইটুকুটার ভ্যালু আমরা পেলাম 1/5। তাহলে এবার এইটার মধ্যে এলসিএম করো 1.33, তাহলে 1.5 -1.33 ইন্টু 1/5। এবার এখানে যাও, তাহলে উপরে পড়ে থাকলো কত, উপরে পড়ে থাকলো 0.017, বাই হচ্ছে 1.33 ইন্টু হচ্ছে 1/5। তাহলে এখান থেকে যদি আমি এফ ওয়াটার বের করি তাহলে এটা উল্টে যাবে, 1.33 ইন্টু 5 বাই 0.17। ঠিক আছে না? হ্যাঁ, এইটা যদি তাহলে এফ ওয়াটার সমান সমান কি দাঁড়াবে, এটা ইন্টু 5, তাহলে 3 5 15, 5
4 হচ্ছে 15 16.5 একে 5 একে 6 7.17। তাহলে এইটা দিয়ে যদি এটা কাটি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে যেটা বেরোবে সেটা হচ্ছে এফ, এইটা যেটা বেরোলো সেটা হচ্ছে 39.1, মানে আছে 39 ওই 0, তাহলে এটা অ্যাপ্রক্স আমি বলতে পারি 40। তাহলে এর ভ্যালু হচ্ছে 40, অর্থাৎ 40 সেমি হবে। যদি আমি লেন্সটাকে জলের মধ্যে ডোবাই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার ফোকাস দৈর্ঘ্য হবে কিন্তু 40। নেক্সট পরের অঙ্কটা দেখা, পরের প্রবলেমটা কি বলেছে, বলেছে একটি টান করা তারের মধ্যে দিয়ে প্রবাহিত চলমান তরঙ্গের সমীকরণ এত, কণার সর্বোচ্চ বেগ কত। একদম 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 ইজি প্রবলেম। দেখো এখানে চলতরঙ্গের সমীকরণটা দিয়ে দিয়েছে, y সমান সমান a sin kx মাইনাস ওমেগা টি। তাহলে ভেলোসিটি কি করব, ভেলোসিটি তাহলে dy dx করব, আর dy সরি dy dx না dy dt, কারণ টাইমের সাথে তো করতে হবে, তাহলেই তো ভেলোসিটি বেরোবে। আর dt dy dt অফ a sin kx মাইনাস ওমেগা টি। তাহলে কি বেরোবে, সাইন কে করলে cos kx মাইনাস ওমেগা টি, আবার এই ওমেগা টি কে করলে আমরা পাবো মাইনাস ওমেগা। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে মাইনাস এ cos, সরি এখানে এইটাকে আগেই মাল্টিপ্লাই করে দাও, এ ওমেগা cos kx মাইনাস ওমেগা টি, এটা পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটি সর্বোচ্চ বলেছে কখন হবে, সর্বোচ্চ ভেলোসিটি কত, সর্বোচ্চ ভেলোসিটি তাহলে cos এর, এই cos এর অ্যাঙ্গেলে যদি দেখি তাহলে cos এর সবচেয়ে হাইয়েস্ট মান কত, 1, কততে হয়, 0 তে হয়। তাহলে যদি cos এটা যদি 0 হয়, এবার একটা 0 হলে তাহলে হাইয়েস্ট ভেলোসিটি কত হবে, মাইনাস এ ওমেগা, তাই তো হাইয়েস্ট ভেলোসিটি। হাইয়েস্ট ভেলোসিটি তো নেগেটিভ হতে পারে না, তাহলে এটা মডি যদি আমি করি তাহলে এ ওমেগা হচ্ছে এখানে হাইয়েস্ট ভেলোসিটি হতে পারে, এটা হবে তাহলে 0, এই পার্টটা 0 হতে গেলে যেটা যদি 0 হয় cos 0 এর মান 1, তাহলে কিন্তু এইটা সবচেয়ে হাইয়েস্ট ভেলোসিটি হবে এ ওমেগা। বোঝা গেছে? কোনো কোশ্চেন থাকলে কিন্তু অবশ্যই কোশ্চেন জিজ্ঞাসা করো, এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই প্রবলেমটা জিজ্ঞাসা করো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং সরি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে কিন্তু কোশ্চেন পাঠাও, সেখানে কিন্তু এই সলিউশনের পিডিএফ এবং অন্যান্য পিডিএফ কিন্তু এখানে সব পাবে, তোমরা যুক্ত হয়ে যাও। আর কোথায় কোথায় বুঝতে পারছো না সেগুলো কিন্তু কমেন্ট করে জানাও, অবশ্যই জানাও, নাহলে কিন্তু আমরা বুঝবো যে তোমরা সমস্ত কিছুটাই বুঝতে পারছো, এবং আমরা কিন্তু আরো নতুন নতুন কঠিন কঠিন টপিক, বা কঠিন নয় যেগুলো তোমাদের আসার প্রবাবিলিটি বেশি, সেইসব যেগুলোতে মানুষ অনেক সময় ইগনোর করে চলে যায়, ওগুলো কঠিন টপিক বলে, তো সেগুলো থেকেও কিন্তু আমি প্রবলেম দেবো, তখন কিন্তু বুঝতে অসুবিধা হবে। অর্থাৎ তোমরা কমেন্ট করে জানাও কোথাও কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে না হচ্ছে, জানাতে পারো। নেক্সট পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, বলেছে একটি কণার সরল দোলগতির সমীকরণ হচ্ছে dyx dt স্কয়ার আলফা x, এই গতির পর্যায়কালের মান কত। তাহলে সমীকরণের যদি আমরা দেখি তাহলে এখানে সমীকরণটা কি আছে, আমরা যদি অ্যাকচুয়ালি একটা সরল দোলগতির সমীকরণ যদি এরকম ডেরিভেটিভ ফর্মে দেখি তাহলে সেটা কি দাঁড়ায়, dy স্কয়ার dt স্কয়ার প্লাস ওমেগা x ওমেগা স্কয়ার x ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে অ্যাকচুয়াল একটা সরল দোলগতির সমীকরণ ডেরিভেটিভ ফর্মে। তাহলে এখান থেকে আমরা ওমেগা স্কয়ার যদি কম্পেয়ার করি
তাহলে কৌণিক কম্পাঙ্ক সমান সমান অর্থাৎ ওমেগা স্কোয়ার সমান সমান আমরা এখন কিন্তু এখানে আলফা, তাহলে ওমেগা সমান সমান রুট ওভার অফ আলফা। বোঝা গেছে? এবার একটা পর্যায়কাল মানে হচ্ছে কি 2π/ওমেগা, অর্থাৎ টি যদি আমি লিখি তাহলে আমি লিখতে পারবো 2π/ওমেগা, তাহলে 2π ওমেগা হচ্ছে রুট ওভার আলফা, তাহলে 2/√আলফা কোনো অপশন আছে? অবশ্যই আছে। বি হচ্ছে গিয়ে এখানে তাহলে তার পর্যায়কাল। বোঝা গেল? পরের এটা দেখো, বলেছে ইয়ং এর দ্বি রেখাচিত্রে উৎপন্ন ব্যতিচার ঝালরের আকৃতি কিরকম হয়। এই যে ধরো দ্বি একটা, তাহলে এইরকম এইরকম প্রথমে হবে, তারপরে এইরকম হবে, এরকম 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 একটা ঝালর তৈরি হবে ইয়ং এর দ্বি রেখাচিত্র পরীক্ষায়। তাহলে সেক্ষেত্রে এবার যদি আমি পর্দাটা খুব দূরে দেই তাহলে যেটা তৈরি হবে সেটা কি হবে? একটা একটা বৃত্তকার তো হবে না, তাহলে এটা একটা পরাবৃত্তকার, পরাবৃত্তকার টাইপের হবে, সরলরেখা তো হবেই না, অধিবৃত্তকার হবে না, পরাবৃত্তকার হচ্ছে এর শেপটা পরাবৃত্তকার বা হাইপারবোলা টাইপের। সো এই ক্ষেত্রে কিন্তু ঝালরের আকৃতিটা কিরকম হবে? হাইপারবোলা বা পরাবৃত্তকার। বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো কি বলেছে, যে একটি তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে সমান্তরালে স্থাপন করা হলো, এই অবস্থান থেকে দ্বিমেরুটাকে 60 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্যের মান ডাব্লিউ হলে 180 ডিগ্রি ঘোরাতে কৃতকার্যের মান কত? তাহলে এই কৃতকার্য এই তড়িৎ ক্ষেত্রে এই দ্বিমেরু ভ্রামকের উপর যে কৃতকার্য সেটার একটা ফর্মুলা আছে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুকে একটি সমরূপ তড়িৎ ক্ষেত্রে ঘোরানোর জন্য কৃতকার্যের যেটা ফর্মুলা সেটা হচ্ছে W = PE cos θ1 minus cos θ2। এবার এই W সমান সমান কি? W সমান সমান কৃতকার্য, P সমান সমান কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। E কি? তড়িৎ ক্ষেত্রের প্রবাহ। θ1 কি? θ1 হচ্ছে প্রাথমিক কোণ, θ2 হচ্ছে চূড়ান্ত কোণ। পরিষ্কার? তাহলে প্রথম ক্ষেত্রে যখন আমি 60 ডিগ্রি ঘোরাবো তখন আমার কৃতকার্য কত হবে? W। তাহলে এখান থেকে আমি কিসের মান পাবো? P এর মানটা বের করে নিতে পারবো, P কত হবে। তাহলে P এখান থেকে কিন্তু W হবে, এই Wটা, এবং এর cos প্রথমে ছিল θ1 ছিল 0, সেখান থেকে আমি 60 ডিগ্রি ঘোরালাম, মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হয় কত? হাফ। তাহলে W = 0 এর মান কত? 1 - হাফ, মানে হচ্ছে হাফ। তাহলে PE × হাফ, তাহলে এটা হচ্ছে PE সমান সমান যদি বলি তাহলে এখানে বলবো আমি 2W। এবার আমি কি করলাম? 180 ডিগ্রি ঘোরাবো, ঠিক আছে? তাহলে ধরো আমি লিখলাম W', তাহলে PE cos 0 ডিগ্রি মাইনাস হচ্ছে cos 180 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান কত? PE 1 মাইনাস cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়ালো? W' = 2PE। এই P এর মান কত হচ্ছে? P এর মান হচ্ছে 2W, তাহলে 2W, তাহলে কত দাঁড়ালো? 4W, অর্থাৎ W' = 4W। তাহলে 4W অ্যান্সার আছে? অ্যান্সার আছে। তাহলে এটা হবে কি তোমার রাইট অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেনটা দেখো, বলেছে 220 ভোল্ট লাইনে দুটি হিটার সমান্তরালে যুক্ত করা হলে হিটারের প্রতি রেটিং
এত ওয়াট হলে সমান্তরালে যুক্ত করা আছে, অর্থাৎ এটা একটা ভোল্টেজ সোর্স আছে, তার সঙ্গে এই সমান্তরাল, অর্থাৎ দুটো ভোল্টেজই কিন্তু সেম ভোল্টেজ পড়বে, 220 ভোল্টের করেই পড়বে। তাহলে সেক্ষেত্রে বেরিত তড়িৎ ক্ষমতার মান কত? তাহলে কি হবে, একদম সোজা, জাস্ট প্লাস করতে হবে। তাহলে হিটারের রেটিং কি আছে, P1 কত আছে? P1 আছে 1000। P2 কত? P1 হচ্ছে, এটা ধরো P1, এটা P2। তাহলে মোট ব্যয়িত তড়িৎ ক্ষমতা হচ্ছে 1000 ওয়াট প্লাস 220। হ্যাঁ, প্রতিটি হিটারের রেটিং হচ্ছে, ও আচ্ছা আমি কি বলছি, প্রতিটি, ও আচ্ছা আমি ভাবলাম বোধহয় এটা 200 না, বলেছে প্রতিটি হিটারের রেটিং। আচ্ছা দুটো একই হিটার আছে, ও 1000 ওয়াট করে একটা, তাহলে এটা 1000 ওয়াট, P1 1000 ওয়াট, আর এটা হচ্ছে 1000 ওয়াট, 1000 ওয়াট, এটা হচ্ছে 1000 ওয়াট, এবং এখানে ভোল্টেজের সঙ্গে কানেক্ট করা আছে। বেশ বেশ বেশ। সমান্তরাল প্রতিটি হিটার রেটিং ব্যয়িত তড়িৎ ক্ষমতা, ধরো দুটো প্লাগে দুটো হিটার চালাচ্ছে, তাহলে টোটাল কত হবে, 1000 প্লাস 1000, 2000 ওয়াট। এই তো সিম্পল, এটা একটা জল ভাত প্রবলেম। পরেরটা দেখো, বলেছে এত বর্তনীতে তাপ প্রবাহ মাত্রা আই এর মান কত, এর এখানের আই এর মান কত সেটা বের করতে বলেছে। দেখো খুব সুন্দর। তাহলে প্রথমে আমরা কি করব, ও আচ্ছা আচ্ছা, এইখানে কিন্তু টু এ, এখানে কিন্তু কি আছে, আই, এটা, ও আচ্ছা, এখানে দেওয়া আছে আই এর ভ্যালু কত, 2 অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এবং এই 3 ওহম রোধের মধ্য দিয়ে কত যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার যাচ্ছে। তাহলে আম, তাহলে এখানে বলেছে আই এর মান কত হবে। তাহলে ধরো এইখান দিয়ে কারেন্টটা আসছে, দুভাগে ভাগ হচ্ছে, এবং এইখানে গিয়ে এই দুটোর প্লাস হবে, তাই তো। তাহলে এই আই আরটা ধরো প্লাস হবে। তাহলে আমাকে এইটার, আমাকে কি জানতে হবে, এইটার আমার কারেন্ট জানতে হবে, এই ব্রাঞ্চের কারেন্ট কত সেটা আমাকে জানতে হবে। তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট জানতে গেলে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্সটা জানতে হবে, ভি ছাড়া তো আমি এখান থেকে আই বের করতে পারবো না। তাহলে ভি কত হবে, তাহলে এই যে উপরেরটাতে, যেহেতু দেখো এটা প্যারালালে আছে, তাহলে এইখানে এই দুটোর মধ্যে এখানে যা পটেনশিয়াল ডিফারেন্স হবে, এইটা তো তাই পটেনশিয়াল ডিফারেন্স হবে, তাই হওয়ার কথা। তাহলে উপরে কারেন্ট আছে আর রেজিস্টার আছে, তাহলে আমি বের করতে পারি এখানে হচ্ছে 3 দুগুণে 6 ভোল্ট, এই দুটোর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 6 ভোল্ট, এই দুই পয়েন্টের মধ্যে পটেনশিয়াল হচ্ছে 6 ভোল্ট, এবং এই দুই পয়েন্টের মধ্যেও কিন্তু পটেনশিয়াল হচ্ছে 6 ভোল্ট। তাহলে 6 ভোল্ট, আর যদি এখানে হয় 6 ওহম, তাহলে V ইকুয়াল টু আই আর, যদি হয় তাহলে I ইকুয়াল টু V বাই R, তাহলে V ইকুয়াল টু কত, 6 ভোল্ট, আর কত 6, তাহলে I ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তাহলে এইখান দিয়ে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার প্লাস 2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে মিলে গিয়ে কত হবে, 3 অ্যাম্পিয়ার। বোঝা গেছে, খুব সুন্দর একটা অ্যানালাইসিস। তাহলে এখানে প্রবলেমের অ্যান্সার কত হবে, 3 অ্যাম্পিয়ার। বোঝা গেছে না যায়নি, কমেন্ট করে জানাও, নাহলে আমি কিন্তু বুঝতে পারবো না। পরের প্রশ্নটা দেখো, একদম 1 নম্বরের, একদম শর্টকাট, শর্টকাট একদম অনলাইনের কোশ্চেন। বলেছে তড়িৎ প্রবাহ ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক কি।
আমরা জানি ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক হচ্ছে ওয়েবার। পরের কোশ্চেনটা দেখো, কোনো বর্তনীর আবেশিত তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করা যায়। আচ্ছা, এখানে দেখো অনেক সময় আমাদের কি হয়, কনফিউশন হয়। কোনটা না, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাহায্যে আমরা কি করি, কিংবা ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের সঙ্গে আমরা কি করি, লেঞ্জের সূত্রের সাহায্যে আমরা কি করি, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রের সাহায্যে আমরা কি করি। তাহলে এই আমরা যদি না জানি তাহলে কিন্তু আমরা এইটা কিন্তু আমাদের পরীক্ষার সময় কিন্তু এরকম কোশ্চেন দিলে আমরা কিন্তু গুলিয়ে ফেলবো। তাহলে এক এক করে দেখি। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাহায্যে আমরা কি করি, ফ্লেমিং এর যেটা লেফট হ্যান্ড রুল বলেছে সেটা বলেছে যে তড়িৎ প্রবাহের পরিবাহীকে যদি চৌম্বক ক্ষেত্রে আমরা রাখি, ধরো একটা তড়িৎ পরিবাহী মানে যেটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটাকে যদি আমরা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে তার উপর যে বলটা প্রয়োগ হয় সেই বলের অভিমুখ বোঝানোর জন্য আমরা কিন্তু ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অ্যাপ্লাই করি। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কখন ইউজ করি, ধরো কোনো একটা তড়িৎ প্রবাহকে তারকে আমরা যদি একটা চৌম্বক ক্ষেত্রে যদি আমরা গতিশীল করি, তাহলে তার মধ্যে যে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তার হচ্ছে আমরা অভিমুখ ব্যবহার করি হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে। লেঞ্জের সূত্রের সাহায্যে আমরা কি করি, লেঞ্জের সূত্র হচ্ছে ধরো আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ, যেটা একটা ধরো আবিষ্ট তড়িৎ প্রবাহ আছে তার অভিমুখ, যে এমন অভিমুখটা কি হয় না যে তার উৎসকে বা উৎপত্তির কারণটাকে বাধা দেয়। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু যে তার উৎসকে যখন বাধা দেবে যে দিকে, তাহলে তার অপোজিট দিকে হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ বলা যেতে পারে। তাহলে লেঞ্জের সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই অভিমুখটা নির্ণয় করতে পারি, এবং এটা কিন্তু একটা জেনারেল ফর্ম, তারই অ্যাডভান্স ফর্ম কিন্তু ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। বোঝা গেছে? আর হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র কি বলে, যে একটি তড়িৎ প্রবাহের চারপাশে যদি একটা চৌম্বক ক্ষেত্র আমি রাখি তাহলে সেইটা কোন দিকে ডিফ্লেক্ট করবে, অর্থাৎ একটা তার গেছে, তার নিচে আমরা চৌম্বক শলাকা দিয়ে যেটা এক্সপেরিমেন্টটা দেখে একটা চার চৌম্বক শলাকাটা যদি আমরা এদিকে কারেন্ট প্রবাহ করি তাহলে এইদিকে রিফ্লেক্ট হয়ে যায়, তো সেইটা কিন্তু অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র হিসেবে আমরা কিন্তু সেইটা নির্ণয় করতে পারি। তাহলে এই ক্ষেত্রে জেনারেল ভাবে বলা যাবে লেঞ্জের সূত্রের সাহায্যে আমরা কিন্তু আবেশিত তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করি, এবং ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারেও কিন্তু এটা করা যায়। তো মোস্ট জেনারেলি হচ্ছে এটা লেঞ্জের সূত্র, যদি লেঞ্জের সূত্র অপশনে থাকে তাহলে এটাই লিখবে, যদি না থাকে তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম লিখবে। বোঝা গেছে? এরপরে বলছে 20 বিন্দু এমন একটি উষ্ণতা যে উষ্ণতায় নিম্নলিখিত পরিবর্তন ঘটে। আচ্ছা, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট বা কোশ্চেন, সেটা কিন্তু অনেকেই হয়তো তোমরা জানো, আবার অনেকে হয়তো জানে না। তো যারা জানো না তারা মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। বোঝা গেল? তাহলে 20 বিন্দু বা 20 টেম্পারেচার কাকে বলে না, 20 বিন্দু হলো সেই যেখানে কিন্তু একটা ফেরোম্যাগনেটিক পদার্থ তার কিন্তু চৌম্বক ধর্ম হারিয়ে একটা প্যারাম্যাগনেটিকে পরিণত হয়। অর্থাৎ যদি বাংলায় বলি, একটা অয়স্ক চৌম্বকত্ব পদার্থ তার চৌম্বকত্ব হারিয়ে একটা পরশ চৌম্বকে পরিবর্তিত হয়। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে অপশন কোনটা হবে? এক্ষেত্রে অপশন হবে অয়স্ক চৌম্বকীয় পদার্থ পরশ চৌম্বকে পরিণত হয়। তাহলে অপশন নাম্বার বি হেয়ার দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রবলেমটা দেখো কি বলেছে। আচ্ছা, সরল তাপতড়িৎ বর্তনীর একটি সংযোগস্থলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসে রেখে অপর সংযোগস্থলের উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে। উক্ত বর্তনীতে উদ্যুক্ত তড়িৎচালক বল E is equal to BT plus CT স্কয়ার এই সমীকরণের দ্বারা প্রকাশ করা যায়, যেখানে উষ্ণ সংযোগস্থলের উষ্ণতা T°C, ওই তাপযুগ্মের পেল্টিয়ার গুণাঙ্কের মান কত। এই পেল্টিয়ার গুণাঙ্কের মান জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে সিবেক গুণাঙ্ক, তার মান কিন্তু আমাকে আগে জানতে হবে। তাহলে এই সিবেক গুণাঙ্ক কি হয়, সিবেক গুণাঙ্ক হয় S is equal to যেটা তড়িৎচালক বল থাকে সেটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কিন্তু আমার বেরোয় সিবেক গুণাঙ্ক। তাহলে এই সিবেক গুণাঙ্কটা কি বেরোবে, ডিডিটি অফ বিটি, এখানে আছে বিটি প্লাস সিটি স্কোয়ার। তাহলে এইটা যদি আমি করি তাহলে টি রেসপেক্টে বি প্লাস
2c 2ct এটা বেরোবে। এবং এই পেল্টিয়ার গুণাঙ্ক কি হয়, পেল্টিয়ার গুণাঙ্ক ইজ ইকুয়াল টু এস ইন্টু টি, অর্থাৎ সিবেক গুণাঙ্ক আর কেলভিনে উষ্ণতার যে টেম্পারেচারটা সেটা। ঠিক আছে, তাহলে এখানে টি কত, 0 ডিগ্রি থেকে রেখে টি ডিগ্রি, তাহলে এখানে টি সমান সমান হবে টি প্লাস 273 কেলভিন, এত কেলভিন। তাহলে এখানে আমি যদি পেল্টিয়ার গুণাঙ্ক বের করি, পাই সমান সমান হচ্ছে এস, অর্থাৎ সিবেক গুণাঙ্ক ইন্টু হচ্ছে টেম্পারেচার। তাহলে পেল্টিয়ার গুণাঙ্ক পাই ইজ ইকুয়াল টু দাঁড়াবে বি প্লাস 2ct ইন্টু টি প্লাস 273। বোঝা গেল? তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কোনটা, এইটা। পরের প্রশ্নটা দেখো, বলেছে কোন ধাতুর কার্য অপেক্ষক W0 হলে আলোক তড়িৎ ক্রিয়ায় সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা 0। তাহলে আমরা কি জানি, ই মিন অর্থাৎ এনার্জি, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়ায় যদি আমরা ফোটনের সর্বনিম্ন শক্তি যদি দেখি ই মিনিমাম, তাহলে এইটা কিন্তু তার কার্য অপেক্ষকের সমান হয়, তাই তো? যত কার্য অপেক্ষক সেটাই হচ্ছে ই মিনের মান, অর্থাৎ আলোক তড়িতের সর্বনিম্ন শক্তি যেটুকু মানে কাজ করার জন্য যেটুকু শক্তি দরকার সেইটাকে হচ্ছে W0। এখানে W0 হচ্ছে আলোকের সূচনা। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ফোটনের মোট শক্তি যেটা সূত্র সেটা হচ্ছে E ইকুয়াল টু hc বাই ল্যামডা। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এই ল্যামডাতে ল্যামডা 0 ধরি এবং ই মিনটাকে হচ্ছে আমার W0, তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াবে, ল্যামডা 0 বাই hc বাই W0। বোঝা গেছে? যেহেতু এটা সূচনা তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা 0 একদম প্রথম ইনিশিয়াল যে তরঙ্গ দৈর্ঘ্য, ইনিশিয়াল ওয়েভলেন্থ, তাহলে hc বাই W0 এইটা কিন্তু হবে আমার রাইট অ্যান্সার। দেখো এত কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কোশ্চেন কিন্তু এদিক ওদিক থেকে আসছে, তো প্রিপারেশনটা ঠিক মতো নেবে, মকগুলো দেবে, তাহলে বুঝতে পারবে কোথায় আছো। বোঝা গেল? বলেছে এত মিটার সেকেন্ড বেগে গতিশীল এবং 60 গ্রাম ভরের একটি টেনিস বলের সঙ্গে সংশ্লিষ্ট দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য হবে। দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য ডাইরেক্ট বসাও, আর কি করবে। দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা কি জানি, ও এখানে কিন্তু ল্যামডা সমান সমান h বাই পি বা h বাই এমভি। তাহলে h সমান সমান কি, প্লাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এখানে যেহেতু এম এর মান কত আছে 60 গ্রাম, আর ভি এর মান হচ্ছে 10 মিটার সেকেন্ড। তাহলে এইচ প্লাঙ্কের ভ্যালু বসাও, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আর এইখানে হচ্ছে তোমার এটা গ্রামে আছে, কেজিতে করলে আমার যেটা দাঁড়াবে, কত দাঁড়াবে গ্রাম থেকে কেজিতে, 0.60, সরি 0.60 না, তো 600 গ্রাম হয়ে গেল। তাহলে 60 গ্রাম করতে গেলে এটা হলো 60 গ্রাম। আর হচ্ছে ভি এর ভ্যালু হচ্ছে এত মিটার সেকেন্ড, এটা ঠিক আছে, 10 মিটার সেকেন্ড ইনভার্স, এটা ঠিক আছে। তাহলে এটা যদি আমি করি তাহলে নিচেরটা হবে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, নিচেরটা হবে 10 মাল্টিপ্লাই করলে হবে 0.60 বা 0.6। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়ায়, হ্যাঁ এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 11.04 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মিটার। তাহলে এটাকে এইভাবে লেখা যায় 1 ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 53
তাহলে একদম এর মধ্যে কোনটা কাছাকাছি 1 and 2, তাহলে 10 টু দি পাওয়ার -3, যেহেতু ওটা 1 আছে তাহলে 10 টু দি পাওয়ার -3 কিন্তু এখানে হবে রাইট অ্যান্সার। 25 নাম্বার দেখো কি বলেছে। বলেছে একটি হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরে থাকা ইলেকট্রনের উত্তেজিত হয়ে n=3 শক্তি স্তরে উন্নীত হলে বোরের তত্ত্ব অনুসারে সর্বাধিক কতগুলি বর্ণালী পাওয়া সম্ভব। তাহলে একটা উচ্চ শক্তি স্তর থেকে উন্নীত হলে বোরের তত্ত্ব অনুসারে কতগুলো পাওয়া সম্ভব। n=3 শক্তি স্তরে উন্নীত হলে কতগুলো পাওয়া সম্ভব। এক্ষেত্রে এই বোরের তত্ত্ব অনুসারে এই সর্বাধিক যে কতগুলো বর্ণালী রেখা পাওয়া যাবে তার যেটা ফর্মুলা সেটা মনে রাখলেই হবে। সেটা হচ্ছে n × n-1/2। n কি? n হচ্ছে কত নাম্বার শক্তি স্তরে উন্নীত হয়েছে, মানে সর্বোচ্চ শক্তি স্তর কত। এখানে সর্বোচ্চ শক্তি স্তর 3, 3 - 1/2, তাহলে হচ্ছে 2, 6/2, দ্যাট ইজ 3। তাহলে n কতগুলি বর্ণালী রেখা পাওয়া সম্ভব, সেটা হচ্ছে 3টে বর্ণালী রেখা পাওয়া সম্ভব। ফর্মুলাটা মনে রাখো। এখন আর বিস্তারিত ভাবে ফর্মুলা নিয়ে আলোচনা করছি না, এই ফর্মুলাটা খালি মনে রেখো। পরের প্রশ্নটা বলছে বিশুদ্ধ অর্ধপরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যোজক পটি অর্থাৎ ব্যালেন্স ব্যান্ড এন্ড পরিবহন পটির মধ্যে ফাঁক প্রায়। আচ্ছা, এইটা তো হবেই না কারণ এটা অনেক বেশি। 2.5 কিছু কিছু ক্ষেত্রে হয়, নর্মালি হচ্ছে আমরা যদি সিলিকন নিয়ে কাজ করি তাহলে হচ্ছে তার 1.1 এর কাছাকাছি, এবং যদি 1.12 আর কি। আর যদি জার্মেনিয়াম নিয়ে কাজ করি তার অর্থাৎ ব্যালেন্স ব্যান্ড যেটা ব্যান্ড গ্যাপ অর্থাৎ ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশনের মধ্যে যেটা ব্যান্ড গ্যাপ বিজি, সেই বিজির ভ্যালু হয় 0.7 ফর জার্মেনিয়াম, 7 টু জার্মেনিয়াম এন্ড 1.12 হচ্ছে তোমার সিলিকন। তাহলে এই ক্ষেত্রে নিয়ারেস্ট অ্যান্সার হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। নাও বলছে আয়ন মণ্ডলের কোন স্তরের সংকট কম্পাঙ্ক এফসি এবং ওই স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব এমএক্স হলে এর মধ্যে কোনটা সম্পর্কর সঙ্গে জড়িত। আচ্ছা, এই আয়ন মণ্ডলের কোন স্তরের সংকট কম্পাঙ্ক এবং সর্বোচ্চ যে ইলেকট্রিক ঘনত্ব তার যে সম্পর্ক রিলেশন সেটা হচ্ছে এফসি সমান সমান হচ্ছে 9 × √n max। এটা হচ্ছে তার হচ্ছে ফর্মুলা রিলেশন। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে এফসি কিন্তু প্রপোর্শনাল টু √n max। তাহলে এখানে কোন আসে, এখানে তো এক নাম্বার প্রবলেম, এক নাম্বার অপশনটা এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? এর পরের প্রশ্ন, পরের তো প্রশ্নই শেষ। এই সিরিজে কটা 27টা ছিল, তাহলে 27টা কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের শেষ হলো মক নাম্বার 7। এর মধ্যে যে যে কোশ্চেনগুলো বুঝতে পারোনি, অ্যান্সারগুলো বুঝতে পারোনি বা কোনো রকম প্রবলেম হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর পরের দিনের মকটার জন্য প্রিপেয়ার হও। মক নাম্বার 8, 30 days 30 মকস আমরা যদি ঠিকঠাক মতো করতে পারি, না হলেও আমরা 500 থেকে 600 তো কোশ্চেন সলভ করেই নেব। আর আশা করি তার মধ্যে তোমরা অনেক 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 প্রবলেম তোমরা কমন পেয়ে যেতে পারো। সো ততক্ষণ পর্যন্ত ভালো করে প্রিপারেশন নাও, সবাই সুস্থ থাকো, নিজের শরীরটাকে সবসময় আগে কেয়ার করো। আর যদি ভালো লাগে একটা লাইক, আর যদি চাও যে আমার বন্ধুরাও তার থেকে উপকৃত হয় তাহলে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা তুমি তোমার স্ট্যাটাসে বা তুমি তোমার বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও। আর তোমার মতামত কোন কোন প্রশ্নগুলো পেলে এবং তুমি কত স্কোর করলে এই মকটাতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের মক টেস্ট নাম্বার 8। ঠিক আছে, ততক্ষণ সবাই ভালো থেকো,
আর সকলের প্রতিদিনের মতো সকলের সফলতা প্রার্থনা করি। চলো টাটা।